কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত। হতাহতের জবাবে পাকিস্তানের 14টি সীমান্ত চৌকি উড়িয়ে দিয়েছে বিএসএফ। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। মার্কিন নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে নাটকীয় পরিবর্তন। সবশেষ জরিপে এগিয়ে ট্রাম্প। নারীদের চেহারা নিয়ে কথা বলায় হিলারির তোপের মুখে রিপাবলিকান প্রার্থী। পশ্চিমা গণমাধ্যমে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীকে বীরের মর্যাদা দেয়ায় প্রেসিডেন্ট আসাদের তীব্র নিন্দা। সাফ জানালেন কোনোভাবেই পদত্যাগ করবেন না। এবং আইএস দখলমুক্ত করার লড়াইয়ে প্রথমবারের মতো ইরাকের মসুল শহরে ঢুকে পড়েছে সরকারি বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন পুনর্দখলের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে 8 জন বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পাল্টা জবাবে বিএসএফ পাকিস্তানের 14টি সীমান্ত চৌকি উড়িয়ে দিয়েছে। গোলার আঘাতে হতাহতের আশঙ্কায় কাশ্মীরের 174টি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের। ভারতের জম্মু কাশ্মীর সীমান্তের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। আতঙ্কে কাঁদছে কোলের শিশু। তাদের সরিয়ে নিতে ভারতীয় কর্তৃপক্ষ সার্বিকভাবে সহায়তা করছে। পাকিস্তান থেকে এরকম গুলিছোড়া হলে আমরা নিজেদের বাড়িতে কিভাবে থাকব? ভয়ে আমার মেয়ে এত কান্না করছে যে আমি ভীষণ অসহায় বোধ করছি। মঙ্গলবারও সীমান্তবর্তী সাম্বা, পুঞ্চ ও রাজৌরি জেলায় পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যদের গোলাবর্ষণে 8 জন বেসামরিক নাগরিক নিহত ও 18 জন আহত হয়। নিহতদের মধ্যে 4 জন নারী ও 2 জন শিশু রয়েছে বলে জানা গেছে। অবশ্য পাকিস্তানের দাবি, এর আগের দিন ভারতীয় বাহিনীর গুলিতে 6 পাকিস্তানি নিহতের জবাবে তারা পাল্টা গুলি ও গোলা ছোড়ে। তবে বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পাল্টা জবাবে পাকিস্তানের 14টি সেনা চৌকি বিধ্বস্ত করেছে বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 3 দিনে দুপক্ষের গোলাগুলিতে অন্তত 19 জন নিহত হয়েছে। দুদেশের চলমান এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয়দের হত্যা করলে এর চড়া মূল্য দিতে হবে পাকিস্তানকে। আমরা অনেক সহনশীল আচরণ করছি, তবে আর নয়। পাকিস্তান যদি ভারতীয়দের হত্যা করে তার কঠিন জবাব দেওয়া হবে বলে রাখছি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের উরি সেক্টরে গত সেপ্টেম্বরে হামলার পর থেকে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত 60 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। উরি হামলার পর আরও কয়েকবার পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী কাশ্মীরে হামলা চালায়। গতকালও কাশ্মীরের বান্দিপোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতি আছে জানতে পেরে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে মঙ্গলবার 116তম দিনের মতো অবরোধ পালন করে সমর্থকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবিসি নিউজের সবশেষ জরিপে গত কয়েক মাসের মধ্যে এই প্রথম হিলারিকে টপকে 1 পয়েন্টে এগিয়ে গেছেন ট্রাম্প। এর মধ্যেই নারী বিদ্বেষী বক্তব্যের জন্য রিপাবলিকান প্রার্থীকে মাস্তান বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। অন্যদিকে ট্রাম্প আগাম ভোটদাতাদের ব্যালট বাতিল করে তাকে ভোট দিতে মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের আগ মুহূর্তে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই প্রধানত জনসংযোগ করছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে স্বাস্থ্যসেবা খাত আরও উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ক্ষমতায় গেলে ওবামা কেয়ার বাতিলের ঘোষণা দেন রিপাবলিকান প্রার্থী। একই দিন উইসকনসিনে প্রচারণায় হিলারিকে আবারও দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসলে মার্কিনীদের স্বাস্থ্যসেবা খাত ধ্বংস করে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কয়েকটি রাজ্যে নিজের দেয়া আগাম ভোট বাতিল করার যে আইনি সুযোগ রয়েছে তা গ্রহণ করারও আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি। আমাদের দেশ কি এখন সঠিক পথে এগোচ্ছে? মোটেই না।
তাই বলছি, যেসব নাগরিক ডেমোক্রেট প্রার্থীকে আগাম ভোট দিয়ে এখন অনুশোচনা করছেন, তাদের উচিত ব্যালট বাতিল করে রিপাবলিকান পার্টিকে ভোট দেয়া। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় প্রচারণা চালান ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। বরাবরের মতো এদিনও নারী ইস্যুকে পুঁজি করে ট্রাম্পকে ধরাশায়ী করার চেষ্টা করেন এই সাবেক ফার্স্ট লেডি। আমি মনে করি মার্কিনীদের জন্য অতীতের যে কোনো সময়ের চাইতে গুরুত্বপূর্ণ এই নির্বাচন। তাই আপনাদেরকে ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে নারীদের খাটো করে দেখে, তাদেরকে নিয়ে বাজে কথা বলে, অপমান করে, সেই নারী নির্যাতনকারীর ওপর ভরসা করা যায় না। প্রেসিডেন্ট বারাক ওবামাও ডেমোক্র্যাট দলের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার ওহাইওতে এক জনসভায় তিনি হিলারিকে উপযুক্ত প্রার্থী উল্লেখ করে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে রায় দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, নাটকীয়তা ততই বাড়ছে। নির্বাচনী লড়াই শুরুর পর থেকেই অধিকাংশ সময় ট্রাম্প পিছিয়ে থাকলেও এবার হিলারিকে ছাড়িয়ে গেলেন তিনি। এবিসি নিউজের সবশেষ জরিপ মতে এই মুহূর্তে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে 46% মার্কিনীর, আর 45% মানুষ সমর্থন করছেন হিলারিকে। যদিও অন্যান্য জনমত জরিপে হিলারি এখনো 4 থেকে 5 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যটি বরাবরই রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে থাকলেও ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন এখানকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায় তাকে একজন জনবাধ্য প্রার্থী হিসেবেই দেখছেন ভোটাররা। একই সঙ্গে নানা বিতর্কিত বক্তব্য আর অভিবাসন বিরোধী হওয়ায় ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য মনে করেন বেশিরভাগ সাধারণ ভোটার। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। কানেকটিকাট অঙ্গরাজ্য একসময় রিপাবলিকানদের দখলে থাকলেও গত 2 বছর ধরে এই অঙ্গরাজ্য দখল নিয়ে নিয়েছে ডেমোক্রেটরা। এই কানেকটিকাট অঙ্গরাজ্যের যে ইয়েল বিশ্ববিদ্যালয়, নিউ হ্যাভেন সিটির, সেখানে হিলারি ক্লিন্টন পড়াশোনা করেছেন। সেখানে স্বাভাবিকভাবে কানেকটিকাটের হিলারি সমর্থক বেশি, এবং তারা হিলারি ক্লিন্টনকে একজন মানবিক প্রার্থী বলে মনে করছেন। কারণ হচ্ছে যে অভিবাসীদের প্রতি তার দুর্বলতা আছে, পাশাপাশি নারীদের নারীর ক্ষমতায়নের বিষয়ে যে হিলারির অবস্থান। আমাদের কানেকটিকাটে অবস্থিত ইয়েল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, এবং সেই তৎকালীন সময় থেকে উনি বিভিন্ন সামাজিক, তারপরে উনি লয় পাশ করেছেন। উনি আইন পেশায়ও উনি বিভিন্ন মানব সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন, এবং সেক্ষেত্রে বঞ্চিত যেসব গ্রুপ তাদেরকে উনি বিভিন্নভাবে সেবা দিয়ে এসছেন। হিলারি ক্লিন্টন, শি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস লিডার এবং শি হ্যাজ মাচ মোর ক্যাপাবিলিটি কম্পেয়ার টু ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, তাহলে এখানে অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন, এবং বাস্তব ক্ষেত্রে তিনি যখন রাষ্ট্রপতি যদি নির্বাচিত হন, অতটা হয়তো কট্টর না হলেও তার এখনকার বক্তব্যের অনেক প্রভাব উনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভ্যন্তরীণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে দেখা দিতে পারে। ট্রাম্প একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কথা এবং কাজের সঙ্গে সামঞ্জস্য নেই, কথার বেশ ফারাক রেখে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটনীতিক নীতি আছে, সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ওবামার প্রশাসন যেভাবে পররাষ্ট্র নীতি পরিচালনা করছেন, খুব বেশি হেরফের শেষ পর্যন্ত হবে না। হিলারি ক্লিন্টন যদি জয়ী হয়ে আসেন, তাহলে তো তারই ধারাবাহিকতা থাকবে। আর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের যে আদর্শ, রিপাবলিকানদের যে নীতি, সেই নীতির সঙ্গে হয়তো সেই ধারাবাহিকতাকে যোগ করবেন। এখানকার সাধারণ মানুষ, ভোটাররা যে কথাটা বলেছেন যে হিলারিকে টপকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারেন, এই যে সম্ভাবনার কথা, বা কিন্তু তারা খুব একটা জোরে উড়িয়েও দিতে চান না। কানেকটিকাট থেকে তুষার আব্দুল্লাহ। দর্শক, আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে স্টুডিও 2 থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভোটের আগ পর্যন্ত প্রতিদিনই আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো, আর এরই ধারাবাহিকতায় আজ কথা বলবো বিভিন্ন জনগোষ্ঠীর প্রত্যাশা ও অভিবাসীদের উপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব সম্পর্কে।
এজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। ম্যাডাম, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই কাছে চলে আসছে ততই কিন্তু আসলে বিভিন্ন দেশে, বিশেষ করে সারা বিশ্বেই কিন্তু আসলে উত্তেজনা বলেন, উৎকণ্ঠা বলেন, বিচার বিশ্লেষণ এগুলো কিন্তু বেড়েই চলেছে। আর আমরাও তার ব্যতিক্রম নই। এর একটি প্রধান কারণ হতে পারে যে মার্কিন সাম্রাজ্যের যে একটি প্রভাব, রাজনৈতিক প্রভাব সারা বিশ্বের বিভিন্ন দেশে এটি। আরেকটি কারণ হতে পারে যে অভিবাসী, আমাদের কিন্তু একটি উল্লেখযোগ্য অভিবাসী একটি জনগোষ্ঠী কিন্তু সেখানে থাকেন। আরবদের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী সেখানে থাকেন, লাতিনোরা থাকেন, যেটাকে আমরা আসলে অভিবাসী বলে জানি। এই যে অভিবাসী, এবারে নির্বাচনে অভিবাসীদের কি ধরনের প্রভাব পড়তে পারে এবং কোন প্রার্থী ক্ষমতায় আসলে অভিবাসীদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, এই দুটি বিষয় আপনি যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার এইবারের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কিন্তু অনেকগুলো কারণে অনেক উত্তেজনা, কিংবা আপনি বলতে পারেন যে আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট আমাদের মধ্যে হচ্ছে। কারণ শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বে যে অবস্থান সেই কারণে নয়, বরঞ্চ যে ধরনের প্রার্থিতা আমরা দেখতে পাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো আসছে সেগুলো কিন্তু পুরো বিশ্বকে এক ধরনের নাড়িয়ে দিয়েছে। এবং ধরেন আমরা কিছু ভ্যালু সিস্টেম বা মূল্যবোধের উপরে পৃথিবীটা তো আমরা তৈরি করেছি। জেনে এসেছি, মানে শুরু থেকে এরকম হ্যাঁ, কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি এবার। কিছু না, অনেকটুকুই ব্যতিক্রম। এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন, পারমাণবিক অস্ত্র, তারপরে নারীদেরকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছেন, অভিবাসীদেরকে বের করে দেবেন, এই সমস্তগুলো তো মানে অপ্রত্যাশিত টোটালি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু যে পৃথিবী, আমরা মানে যেটা বলা হয় যে শুধু যে একটা সামরিক বা অর্থনৈতিক লিডারশিপ দেয় তা তো না, এক ধরনের একটা মোরাল লিডারশিপেরও তো ব্যাপার আছে। সো এই ইস্যুস গুলো সামনে রেখেই কিন্তু এবার এত বেশি আমরা দেখছি যে আলোচনা বিষয় হয়ে গেছে। আপনি যে কথাটি বলেন অভিবাসীদের বিষয়, সেখানে তো অবশ্যই এটা আসবে। কারণ উনি ডোনাল্ড ট্রাম্পের যে ধরনের বক্তব্য আসছেন, উনি বলছেন যে উনি অভিবাসীদেরকে বের করে দিবেন, উনি প্রাচীর তুলে দিবেন, তাদের থেকে মেক্সিকোতে থেকে উনি যে নিশ্চিত একটি নেতিবাচক প্রভাব আসলে রিপাবলিকানদের ক্ষেত্রে এবার নির্বাচনে পড়তে পারে তার বক্তব্যগুলোর কারণে। নেতিবাচক তার না, সেটা তো পড়বেই। এবং এটা এইবারের নির্বাচনে না, এটা কিন্তু একটা লং টার্ম নির্বাচন। এইবার ধরেন যেটা হলো কি, এইবার নির্বাচনে কি ফলাফল হয় সেটা একটা আপনার এই বক্তব্য ধরেই যদি আমরা আসলে একটু কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, যদি আমরা একটু দেখে আসি যে যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা জানি যে বিভিন্ন অঙ্গরাজ্যেই অভিবাসীদের একটি আনাগোনা রয়েছে, কিন্তু এরকম কিছু অঙ্গরাজ্য রয়েছে যেগুলোতে আসলে খুব বেশি অভিবাসীরা থাকেন। আমরা একটু দর্শক আপনাদের জন্য একটু দেখে আসতে চাই যে কি ধরনের অভিবাসী, সেটাও কিন্তু ক্রিটিক্যাল যে কেন কিছু কিছু জায়গায় নাই অভিবাসী। আমরা আসলে দেখছি কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একদম সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অভিবাসীদের রাজ্যগুলো, আমরা যদি একটু নাম ধরে বলতে চাই, ফ্লোরিডা, জর্জিয়া খুব গুরুত্বপূর্ণ দুটি অভিবাসী অধ্যুষিত অঙ্গরাজ্য। ফ্লোরিডায় 29টি ইলেকটরাল কলেজ রয়েছে, নিঃসন্দেহে যেটি বলতে গেলে এটি একটি প্রভাব পড়তে পারে অভিবাসীদের ভোটের ক্ষেত্রে। নেভাদা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, ওয়াশিংটন, ইন্ডিয়ানা, আসলে এশীয় বংশোদ্ভূত নাগরিক বেশিরভাগ কিন্তু আসলে নিউ ইয়র্ক, অ্যারিজোনা, ফ্লোরিডা এবং জর্জিয়ায় থাকেন। আর বাকি অঙ্গরাজ্যগুলোতে আমরা লাতিনো যাদেরকে বলে থাকি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তাদের আনাগোনা একটু বেশি রয়েছে। এছাড়া আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে যে কোন জনগোষ্ঠী আসলে এবারের নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং তাদের প্রবণতা কি, সেটা একটু দেখে আসবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে শ্বেতাঙ্গরা, 69%, তারা হচ্ছে শ্বেতাঙ্গ ভোটার। হিস্পানিক একটি বড় অংশ রয়েছে 12% এবং কৃষ্ণাঙ্গরাও 12% এবং এশীয়রা হচ্ছে 4%। এই যে হিস্পানিকরা আমরা দেখতে পাচ্ছি যে 12%, এটি কিন্তু এবারের নির্বাচনে বলা হচ্ছে যে একটি বড় ধরনের প্রভাবক ভূমিকা হিসেবে কাজ করতে পারে। আমরা একটু দেখে আসবো যে বিভিন্ন জরিপের ভিত্তিতে কোন প্রার্থীকে কারা, কোন জনগোষ্ঠী কিরকম সমর্থন দিচ্ছে। আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি কৃষ্ণাঙ্গদের কথা, তারা কিন্তু 90% বলছেন যে হিলারিকে ভোট দেবেন এবং ট্রাম্পের পক্ষে মাত্র 2%। আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প শ্বেতাঙ্গদের অনেক বেশিরভাগ ভোট পেতে পারেন, তারা বলছেন যে 45% শ্বেতাঙ্গ ভোট দেবেন ট্রাম্পকে এবং হিলারির পক্ষে রয়েছেন 33% ভোট শ্বেতাঙ্গদের।
এছাড়া আমাদের কাছে আরেক কিছু তথ্য রয়েছে যে আমরা হিস্প্যানিকদের পরিসংখ্যান যদি একটু দেখে আসতে চাই, যে 12% একটি গুরুত্বপূর্ণ, আমরা আগেও বলেছি যে অনেক বড় একটি অংশ হিলারির পক্ষে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটি বড় অংশ 91% হিলারিকে সমর্থন দিচ্ছেন এবং ট্রাম্পের পক্ষে সমর্থন দিচ্ছে মাত্র 9%। এখানেও কিন্তু ট্রাম্প অনেক পিছিয়ে রয়েছে। আমরা যদি এবার একটু এশীয় ও বংশোদ্ভূত দেখতে চাই যে এশীয়রা কি ভাবছেন, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ট্রাম্পকে মাত্র 21% সমর্থন করছে এবং হিলারিকে সমর্থন দিচ্ছে মাত্র 70%। অর্থাৎ আমরা দেখলাম যে অভিবাসীদের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ট্রাম্প হয়তো তার নেতিবাচক বক্তব্যের কারণে হিলারিকে কিন্তু বেশি করছে, মানে হ্যাঁ অনেক হিলারি অনেক বড় একটি সমর্থন পাচ্ছেন। আমরা যদি একটু সামগ্রিকভাবে দেখি যে ওঠানামাটা কি ধরনের ছিল কোন জনগোষ্ঠীর, আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে যে শ্বেতাঙ্গ একটি সবচেয়ে বড় অংশ ছিল 78%, সেটি কিন্তু পর্যায়ক্রমে কমে গিয়ে 69% দাঁড়িয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। এবং 12% কৃষ্ণাঙ্গ, কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত রয়েছে। কিন্তু যেটি উল্লেখযোগ্য হচ্ছে 7% যেখানে ছিল হিস্প্যানিক ভোটার, লাতিনোরা, সেখানে সেটা কিন্তু বেড়ে গিয়ে হয়েছে 12%। এবং ট্রাম্প কিন্তু বলছেন যে তাদের নির্মূল করবেন। আর এশীয়দের আমরা দেখতে পাচ্ছি কিন্তু 2% থেকে বেড়ে গিয়ে 4% দাঁড়িয়েছে। এই যে ভোটের একটা ওঠানামা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শ্বেতাঙ্গদের ভোট কমেছে এবং অন্যান্য যে জনগোষ্ঠী, বিশেষ করে আমরা যদি বলে থাকি যে হিস্প্যানিক এবং এশীয় ভোটার, এইগুলো কিন্তু বেড়েছে। এই যে ভোটের ওঠানামা, এইটা আসলে এবারের নির্বাচনে আপনি কি ধরনের প্রভাব পড়তে পারে, যেটা ধারণা করা হচ্ছে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে শেষ পর্যন্ত, সেক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে? না দেখুন, এটা না, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা মানে ওদের সিস্টেমটাই এই ধরনের। আপনি যখন ম্যাপ দেখাচ্ছিলেন প্রথমে, আপনি বর্ডারিং স্টেটস যেগুলো, সেখানে আপনি দেখাচ্ছিলেন সীমান্ত অঞ্চলগুলোতে কিন্তু বেশি বসবাস করছে। তো যেটা হলো কি, ধরেন ওদের যেহেতু সিস্টেমটা এরকম যে স্টেট এবং মানে স্টেটের এক একটা স্টেটের এক এক ধরনের পলিসি থাকে, তাই না? এবং পপুলার ভোট এবং ইলেকটোরাল কলেজের ভোট কিন্তু ভিন্ন থাকে, এটাও আমরা জানি। ইলেকটোরাল ভোটের উপরেই নির্ভর করে, কিন্তু সাধারণত দেখা যায় ইলেকটোরাল ভোটগুলো পপুলার ভোটকে অগ্রাহ্য করে না, সেটাকে কিন্তু তারা মাথায় রাখে। এখন ধরেন যেভাবে আমরা দেখছি যেখানে ব্লু মানে স্টেটগুলো, যে ডমিনেন্ট স্টেটগুলো আছে, সেখানে যেহেতু হিলারির ইয়েটা বেশি, তো আমরা আশা করি যে ওখানে মানে এখন পর্যন্ত যা দেখা গেছে যে হিলারিরই কিন্তু আধিপত্যটা বেশি এবং ইলেকটোরাল কলেজটা কিন্তু ওই দিকেই আছে, এখন পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে। একটা বিষয়, হিলারির কিন্তু আসলে ইলেকট্রাল কলেজ সংখ্যায় অনেক এগিয়ে থাকলেও আমরা কিন্তু দেখছি বিভিন্ন মার্কিন গণমাধ্যমে যে পপুলার জনমত জরিপে কিন্তু অনেক কিন্তু আসলে না, উনি এটা ব্যবধান কমে এসেছে, কিন্তু অনেক এগিয়ে না সেটা ধরেন সেটা ব্যবধান কমে এসেছে। একটা তো আমরা জানি যে রিসেন্টলি যেটা এফবিআই করেছে, যে একটা তদন্ত আরম্ভ করেছে, প্রভাব পড়েছে এবং সেটা খুবই স্বাভাবিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ভোটার তাদের মাথায় আছে যে এমন যদি একজন নির্বাচিত হন যার বিরুদ্ধে একটা এফবিআই ইনভেস্টিগেশন চলতেই থাকে, তাহলে তো ধরেন এটা একটা চিন্তার বিষয় আছে, তাই না? ম্যাডাম, আরেকটি হিলারি সমর্থকরা কিন্তু আসলে বলছেন যে আসলে এই যে একটি তদন্ত শুরু হয়েছে, এতে আমরা আসলে চিন্তিত নই। আমি সেই কথাটাতেই আসছিলাম যে ধরেন যেই জায়গাটাতে আপনি বলছেন মানে ব্যবধানটা কমেছে, সেটা হলো সুইং ভোটার্স যারা ছিল, সেই জায়গা যেগুলোকে আমরা পার্পল স্টেটস বলি বা সুইং ভোটার্স। দেখেছিলাম যে ফ্লোরিডা, এটি কিন্তু একটা সুইং স্টেট, এখানে কিন্তু অভিবাসীরা রয়েছে। ওই কারণে আমি বলছি যেহেতু ওখানে অভিবাসীরা আছে এবং কিছু কিন্তু হার্ডকোর সাপোর্টার্স থাকে দুটো দলেরই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যাই হোক না কেন তারা মানে ও তাদের দলকেই সাপোর্ট করবে। সেই হার্ডকোর গুলোকে বাদ দিয়ে কিছু ধরেন সুইং একটা থাকে, যারা দোদুল্যমান থাকে, যারা মানে একটা বিরাট প্রভাব ফেলে। তো আমি আশা করব যে যেহেতু এই এফবিআই এর এই ইয়েটা অনেক মানে এটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক চলছে এবং হিলারি যেহেতু খুব স্পষ্টভাবে বলেছেন এফবিআই এর উচিত সবকিছু যেন উন্মুক্ত করে দেয়, সেখানে আমার মনে হয় যে মানে তাদের কনফিডেন্স লেভেলটা কমবে না এবং এই পোলগুলো কিন্তু শেষ পর্যন্ত খুব একটা যে নির্ধারণ করে তা কিন্তু না। যাদের এ পর্যন্ত অলরেডি আপনি জানেন
31টা রাষ্ট্রে কিন্তু ভোটিং স্টার্ট হয়ে গেছে, জি। আর্লি আগাম ভোট আরম্ভ হয়ে গেছে। সো আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জনগণ তারা ডিসিশন নিয়েই নিয়েছে যে কাকে দেবেন কাকে দেবেন না। এবং ট্রাম্পের তো এর মধ্যে দেখেন অভিবাসীদের সম্পর্কে যে বক্তব্য এবং অন্যান্য বক্তব্য কিন্তু কোনো আমরা দেখছি না যে উনি মানে কোনো নমনীয় সেটা আমরা দেখতে পাচ্ছি, সবই এগ্রেসিভ এবং যেভাবে উনি পার্সোনাল অ্যাটাক করছেন প্রত্যেকটা ব্যাপারে। এখানে নারী ভোটারদের কথা আপনাকে চিন্তা করতে হবে, নারীদের কথা, কৃষ্ণাঙ্গ শুধু না। তারপরে এবার আমরা লক্ষ্য করছি যে যাদের ডিসেবিলিটিস আছে তারাও কিন্তু বিভিন্ন মানে এবার বলা হচ্ছে যে তারাও মানে ভোট দিচ্ছে। এবং আরো একটা মাথায় রাখতে হবে কি মানে এই যে দুই প্রার্থী রয়েছেন, প্রধান দুই প্রার্থী, আশা করা হচ্ছে তো এই দুজনের মধ্যে যে কোনো একজন পরবর্তীতে বিশ্ব শাসন করবেন, ক্ষমতায় আসবেন। তো এই দুজনের মধ্যে কে আসলে অভিবাসীদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, এই বিষয়টা যদি একটু বলতেন। দেখুন, এটা তো খুবই ট্রাম্প তো আসলে অনেক আগ্রাসী কথা বলছে, আসলে কি এটা সম্ভব? এর যুক্তরাষ্ট্রের মতো একটি অভিবাসী রাষ্ট্র যেটাকে বলা হচ্ছে যে সবাই আসলে এখানে এসে মিলেমিশে গেছে, এটা খুব তাড়াতাড়ি কি এরকম আসলে উনি যেভাবে বলছেন? না, দেখেন উনি যেভাবে বলছেন খুব তাড়াতাড়ি কিন্তু উনি কিছু করতে পারবেন না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের সিস্টেম সেখানে আমরা দেখি সেপারেশন অফ পাওয়ারটা খুবই ক্লিয়ার এবং একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে চলে। এবং ধরেন যদি ট্রাম্পও এখানে বিজয়ী হন তাও কিন্তু ডেমোক্রেটসদের একটা বিরাট কন্ট্রোল থাকবে পুরো জিনিসটার মধ্যে। তারপর ওদের জুডিশিয়ারি খুব অ্যাক্টিভ। তারপরে স্টেটগুলো যে স্টেটগুলো আছে স্টেটগুলোর কিন্তু নিজস্ব পলিসি থাকে এবং সেই পলিসি থেকে কে কিন্তু ফেডারেল গভর্নমেন্ট সেভাবে প্রভাবিত করতে পারে না। সো চাইলেই যে ট্রাম্প মানে হুট করে ওবামার ক্ষেত্রেও দেখেছি, ওবামা কিন্তু বলেছিলেন যে অবৈধ অভিবাসীদের তিনি বৈধ করে দিবেন, তিনি কিন্তু নির্বাহী আদেশে শেষ পর্যন্ত এটি কিন্তু করতে পারেননি। তো সেই জন্য বলছি যে তেমন কিন্তু এটা প্রভাব ফেলবে না, কিন্তু যে জিনিসটা হলো মানে প্রভাবটা কোন জায়গায় পড়বে, ট্রাম্প কিন্তু এক ধরনের বিভাজন সৃষ্টি করে দিয়েছে। দেখেন যে এই যে আমরা বলছি যে হিলারিকে সমর্থন করছে বিভিন্ন গোষ্ঠী, এই যে কৃষ্ণাঙ্গদের কথা যদি বলি, কৃষ্ণাঙ্গরা কি আসলে খুব বেশি কি তাদের জীবনমানের উন্নয়ন হয়েছে? তারাও তো আসলে সংখ্যাতে বিভিন্ন সময় মারা পড়ছে এই যে গত 8 বছর, তারপরে তারা হিলারিকে কেন সমর্থন দিচ্ছে? না, বিকজ ডেমোক্রেটসরা কিন্তু মানে আমরা দেখছি যে ঐতিহাসিকভাবে ডেমোক্রেটসরা কিন্তু একটা লিবারাল পলিসি পারসিউ করে এবং রিপাবলিকানসরা কনজারভেটিভ পলিসি। সেটাই আমি একটু যেটা বলার চেষ্টা করেছিলাম যে কি প্রভাব ফেলবে। আমার মনে হয় যেটা একটা খুব সুদূর প্রসারী একটা প্রভাব ফেলবে সেটা হলো ট্রাম্প পুরো আমেরিকান সোসাইটিকে বিভাজিত করে দিয়েছে এবং এই যে এক ধরনের বিদ্বেষ উত্তেজনা যে সৃষ্টি করে দিল, এটা কিন্তু সামাজিক লেভেলে মানে এক ধরনের একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এবং এগুলো হয়তো আমেরিকান সমাজে ছিল কিন্তু লুকায়িত ছিল, যে কারণে আমরা দেখেছি যে এতদিন এগুলো কিন্তু দৃশ্যমান হয়নি। এখন জঙ্গিবাদকে মাথায় রেখে তারপরে যে উনি যেটা বলছেন মুসলমানরা জঙ্গিবাদ, তাদেরকে উনি বের করে দিবেন, এগুলো কিন্তু আপনি দেখেন এই ইলেকশন আগেও আমরা দেখেছি নিউ ইয়র্কে কিন্তু কিছু হয়েছে, আক্রমণ হয়েছে। সবকিছুর জন্য মুসলমানদের দায়ী করা হচ্ছে, আসলে কিন্তু মুসলমানদের বাইরেও মার্কিনিরাও কিন্তু হামলা চালায়। বোস্টনের কথা যদি আমরা বলি, বোস্টন হামলা সব জায়গায় এটা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রাইম রেট আপনি যদি দেখেন, তারপর ওরা যেভাবে মানে স্কুলে শুটিং গুলো হয় এগুলো তো আছেই, তাই না? কিন্তু প্রত্যেকটা শুধু মুসলমান হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে এরকম মুসলিম অভিবাসী বাইরে থেকে যারা আসছে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা শুনছিলাম মার্কিন নির্বাচন নিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর কি প্রত্যাশা এবং তারা কি ভাবছে সে বিষয়ে। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে যোগ দেব, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা আসন্ন মার্কিন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ দেখলাম। একইভাবে আগামীকালও আপনাদের সঙ্গে আমরা যোগ দিব। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের। স্বাগত জানালেন পিটিআই নেতা ইমরান খান।
সিরিয়ায় সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করায় পশ্চিমা গণমাধ্যমে তীব্র সমালোচনা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। একই সঙ্গে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই প্রেসিডেন্টের পদ ছাড়বেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি। দামেস্কে সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমা গণমাধ্যমের সঙ্গে এক বৈঠকের সময় একথা জানান তিনি। এ সময় বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন উল্লেখ করে একজন প্রেসিডেন্ট কখনোই তার নিজ দেশের জনগণকে হত্যা করতে পারেন না বলে দাবি করেন প্রেসিডেন্ট আসাদ। এদিকে সিরিয়ার আগামী ৪ নভেম্বর 10 ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও আলেপ্পোয় সিরীয় এবং রুশ বাহিনী বিমান হামলা বন্ধ রাখা সত্ত্বেও বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের ওপর ক্রমাগত হামলা চালানোয় শান্তি আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। দেখছেন আন্তর্জাতিক সময়। ত্বক কিছু বলছে? এই আওয়াজ শুষ্ক ত্বকের 8টি সমস্যার লক্ষণ, অর্থাৎ ত্বকের ডিপ ড্যামেজ। শুধুমাত্র বোরোপ্লাস টোটাল রেজাল্ট ময়শ্চারাইজিং লোশনই আছে ত্বকের প্রয়োজনীয় হার্বাল উপাদান। বোরোপ্লাস টোটাল রেজাল্ট ময়শ্চারাইজিং লোশন, শুষ্ক ত্বকের 8টি সমস্যায় কার্যকর সমাধান। ইরাকের মোসুল আইএস দখলমুক্ত করার লড়াইয়ে শহরটিতে ঢুকে পড়েছে দেশটির সরকারি বাহিনী। একটি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন পুনর্দখলের দাবি করেছে তারা। 2014 সালে আইএস জঙ্গিরা মোসুল শহর দখলের পর চলমান অভিযানে এই প্রথমবারের মতো শহরটিতে প্রবেশে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী। এদিকে ইরাকি যৌথ বাহিনী শহরটির ভেতরে প্রবেশ করায় সেখানকার 25,000 সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে আইএস যোদ্ধারা সেখান থেকে পালানোর চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইরাক সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র ও ট্যাঙ্ক মোতায়েন করেছে তুরস্ক। সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভিয়েতনামের পানশালায় অগ্নিকাণ্ডে 13 জনের মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ। পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সাবেক ক্রিকেটার ইমরান খানের রাজনৈতিক সংগঠন তেহরিকে ইনসাফ পিটিআই, জামায়াতে ইসলামী পাকিস্তান সহ বেশ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইমরান খান তার পূর্ব ঘোষিত ইসলামাবাদ অচল কর্মসূচি বাতিল করেছেন। বিক্ষোভের পরিবর্তে ধন্যবাদ জ্ঞাপন সমাবেশের ডাক দেন তিনি। নওয়াজ শরীফের মুসলিম লীগ ও ইমরান খানের পিটিআইকে তাদের অভিযোগ ও দাবির পক্ষে তথ্য উপাত্ত আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই পানামা কেলেঙ্কারি নিয়ে তদন্ত কমিশন গঠিত হবে। ব্রাজিলের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি গুহা ধসে পড়ে অন্তত 10 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 4 জন। মঙ্গলবার দেশটির টোকান্টিনস প্রদেশের সান্তা মারিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রায় 50 জন খ্রিস্ট ধর্মাবলম্বী পবিত্র ওই গুহাটির নিচে জড়ো হলে হঠাৎই পাহাড়ের নিচের একটি অংশ তাদের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই 10 জনের। দেখছেন আন্তর্জাতিক সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। ভিয়েতনামের হ্যানয়ের একটি পানশালায় আগুন লেগে 13 জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় হ্যানিয়ের কাওগিয়াই শহরের 8তলা ভবনের পানশালাটিতে হঠাৎ আগুন লাগে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সাইনবোর্ড থেকে এই আগুন লাগলে শুরুতে পানশালার কর্মীরা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে পাশের 3টি ভবনেও তা ছড়িয়ে পড়ে। এতে রাস্তার ওপরে থাকা একটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে যায়। 5 ঘন্টার দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় 2 পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী আগুন লাগার কারণ অনুসন্ধানে এবং আইন ভঙ্গকারীকে শাস্তির আওতায় আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত। হতাহতের জবাবে পাকিস্তানের 14টি সীমান্ত চৌকি উড়িয়ে দিয়েছে বিএসএফ। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।
মার্কিন নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে নাটকীয় পরিবর্তন, সবশেষ জরিপে এগিয়ে ট্রাম্প। নারীদের চেহারা নিয়ে কথা বলায় হিলারির তোপের মুখে রিপাবলিকান প্রার্থী। পশ্চিমা গণমাধ্যমে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীকে বীরের মর্যাদা দেয়ায় প্রেসিডেন্ট আসাদের তীব্র নিন্দা। সাফ জানালেন কোনোভাবেই পদত্যাগ করবেন না। এবং আইএস দখলমুক্ত করার লড়াইয়ে প্রথমবারের মতো ইরাকের মোসুল শহরে ঢুকে পড়েছে সরকারি বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন পুনর্দখলের দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।